আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার সাথে আছো। আজকে আমি ন্যারেশন তৃতীয় ক্লাস নিয়ে হাজির হলাম, অর্থাৎ ন্যারেশনের উপর আজকে 3 নম্বর ক্লাস। তো তোমরা যারা ইতিমধ্যে আমার ন্যারেশনের উপর প্রথম এবং দ্বিতীয় ক্লাসটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তাদের জন্য আজকে ক্লাসটি বুঝতে অনেকটা সুবিধা হবে। আর যারা এখনো আমার প্রথম এবং দ্বিতীয় ন্যারেশনের ক্লাসটি দেখো নাই, তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে বক্সে লিংক দেওয়া থাকবে, তোমার লিংক ক্লিক করে ন্যারেশনের উপর প্রথম এবং দ্বিতীয় ক্লাসটি দেখে নেবে, তাহলে আজকের ক্লাসটি তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো প্রথম হচ্ছে যে কথা আর কি না বললেই নয়, অনলাইন পাঠশালা এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। এখানে তোমরা ইংরেজি, বাংলা এবং আইসিটি সকল বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশন থেকে শুরু করে A to Z ক্লাস তো পাবেই, সাথে সাজেশন এবং বিভিন্ন ধরনের আপডেটও কিন্তু আমাদের এই চ্যানেলটিতে পেয়ে যাবে। সুতরাং অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমরা ভুলবে না। আর অবশ্যই আমি তোমাদের একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে আমার এই চ্যানেল থেকে তোমরা যদি ইংরেজি, আইসিটি বা অন্য সাবজেক্টে সত্যিকার অর্থে উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিতে লাইক কমেন্ট করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো গত ক্লাসে যেগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো আমরা একটাবার সামান্য রিমাইন্ড দেওয়ার চেষ্টা করব। গত ক্লাসে সর্বশেষ আলোচনা কি করেছিলাম, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অর্থাৎ অ্যাডভার্বিয়াল ফ্রেজের মাধ্যমে ন্যারেশন শেখার যে 6টি শর্ত আছে সেগুলো কিন্তু আমরা পরিপূর্ণতা দিয়েছিলাম। তো আজকে এখন আমরা কথা বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে। অর্থাৎ আমি তোমাদেরকে প্রথমে আমি বলেছিলাম যে ন্যারেশন পরিবর্তনের জন্য তোমাকে 6টি শর্ত ফিল আপ করতে হবে। তার মধ্যে কি ছিল, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ চেনা, 5 প্রকার সেন্টেন্সের গঠন, পার্সন পরিবর্তন, এরপরে টেন্স পরিবর্তন, এরপরে অ্যাডভার্বিয়াল ফ্রেজ সম্পর্কে জানা। এগুলো নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। ওকে, আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি, এই 5 প্রকার সেন্টেন্স আমাকে এখন ভালোভাবে জানতে হবে, তাহলে আমি প্যাসেজ ন্যারেশন খুব ভালোভাবে করতে পারবো। আর একটা কথা আমি সবসময় বলে থাকি, সেটা হচ্ছে যে প্যাসেজ ন্যারেশন শেখার বা পারার মূল শর্তই হচ্ছে তোমাকে সেন্টেন্স ন্যারেশন আগে ভালোভাবে কমপ্লিট করতে হবে। সেন্টেন্স ন্যারেশন যদি তুমি ভালোভাবে কমপ্লিট করতে পারো, ভালোভাবে বুঝতে পারো, তাহলে প্যাসেজ ন্যারেশনের জন্য 80% অলমোস্ট ডান হয়ে গেছে। তো আমরা বেশি কথা বাড়াবো না, এখানে খেয়াল করে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি, যেটাকে বাংলাতে বলা হয় বর্ণনামূলক বাক্য। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু আমরা চিনি এবং গঠনে কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। এখানে কি লিখেছি, ডি, অর্থাৎ ডিরেক্ট। আমাদেরকে কি করতে বলা হয়, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে বলা হয়। তো ডি মানে ডিরেক্ট, আর এখানে সংক্ষেপে ইনডিরেক্ট আমি লিখেছি। যখন ডিরেক্টে থাকবে তখন গঠনটা আসলে কিরকম হবে দেখো, সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব কোনগুলো হয়ে থাকে, সে, সেইড, উইল সে। এরপর একটা অবজেক্ট থাকবে, একটা কমা হবে, তারপরে দেখো সাবজেক্ট, ভার্ব এবং এক্সটেনশন। তাহলে সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, অবজেক্ট এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটা তোমার ইনভার্টেড কমার ভেতরে থাকবে। ঠিক আছে, যেমন দেখো ফর এক্সাম্পল খেয়াল করো, তাহলে ডিরেক্টের গঠনটা এরকম। ফর এক্সাম্পল খেয়াল করো, এখানে বলেছি রহিম সেড টু মি, রহিম আমাকে বললো, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, তুমি হচ্ছে আমার সবচেয়ে ভালো বন্ধু। একটা জিনিস এখন খেয়াল করো, ডিরেক্টের গঠনটা কি, সাবজেক্ট, রহিম সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, সেড টু হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা সাবজেক্ট, এটা রিপোর্টিং ভার্ব। এরপরে দেখো অবজেক্ট, মি হচ্ছে অবজেক্ট। এরপরে খেয়াল করে দেখো ইনভার্টেড কোমা দিয়েছি। এখন এই যে ইনভার্টেড কমার ভেতরে যে সেন্টেন্সটা আছে, এটা কোন সেন্টেন্স, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন, সাবজেক্ট, ভার্ব এবং অতিরিক্ত। তাহলে এটা হচ্ছে ডিরেক্ট, যখন কোন একটা বাক্য থাকবে তখন বাক্যটার গঠন হবে এইরকম। আর ইনডিরেক্টে এটাকে আমরা এখন ইনডিরেক্ট করব, তখন গঠনটা আসলে কিরকম হবে, তখন গঠনটা আসলে এরকম হবে যে সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, সে, সেইড, টোল্ড অথবা উইল সে। আচ্ছা, এখন একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে রিপোর্টিং ভার্ব সেই টু, যখন দেখবা যে অ্যাসার্টিভ সেন্টেন্সে
রিপোর্টিং ভার্বের পরে অবজেক্ট আছে, তখন তুমি said to এর পরিবর্তে ইনডিরেক্ট করার সময় said to তুলে দিয়ে told ব্যবহার করতে পারবা। যদি দেখো said to এর পরিবর্তে এরপরে কোনো অবজেক্ট নেই, তাহলে এখানে রিপোর্টিং ভার্ব যেটা থাকবে তোমাকে ওটাই ব্যবহার করতে হবে, তুমি তখন told ব্যবহার করতে পারবে না। তাহলে আমরা ইনডিরেক্ট একটু গঠন দেখি। ইনডিরেক্টে বলা হচ্ছে সাবজেক্ট থাকবে, রিপোর্টিং ভার্বের মধ্যে সে থাকতে পারে, said থাকতে পারে, told থাকতে পারে, will সে থাকতে পারে, এরপরে অবজেক্ট থাকবে। এখন খেয়াল করে দেখো, যদি এই ইনভার্টেড কমার ভেতরে যে সেন্টেন্সটা থাকবে এটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে। এখানে কিন্তু আমি লিখে দিয়েছি দ্যাট। তাহলে ইনভার্টেড কমার ভেতরে যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে ইনভার্টেড কমা উঠে আমরা ইনডিরেক্ট করার সময় দ্যাট ব্যবহার করব। আচ্ছা, এখন মনে রাখবা ইনভার্টেড কমার কাজ শেষ হয়ে গেলে তারপরে কিসের কাজ আসবে? দেখো তারপরে কিসের কাজ আসতেছে, এই যে সাবজেক্ট অর্থাৎ পার্সন নিয়ে আমাদের কাজ করতে হবে। মাথায় মনে রাখবা যে ইনভার্টেড কমার কাজ শেষ হয়ে গেলে আমি প্রথমে সাবজেক্ট নিয়ে কাজ করব, তারপরে আমি কি করব, টেন্স নিয়ে কাজ করব। এটা মাথায় রাখতে হবে। এই জন্য আমি লিখেছি দ্যাটের পরে কি করতে হবে, সাবজেক্ট অর্থাৎ সাবজেক্ট পরিবর্তন করতে হবে, এরপরে কি করতে হবে, টেন্স পরিবর্তন করতে হবে প্লাস এক্সটেনশন অতিরিক্ত। আচ্ছা, কিরকম ব্যাপারটা একটু এক্সাম্পল মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করি। আমরা এখানে দেখতে পাচ্ছি রহিম said to me, রহিম আমাকে বলল ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, ইনভার্টেড কমার ভেতরে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মানে এটা ডাইরেক্ট ন্যারেশন। এখন ইনডিরেক্ট করার সময় কি করব, দেখো ইনডিরেক্ট করার সময় তুমি যেটা করবা সেটা হচ্ছে প্রথম চান্সেই তুমি ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা আছে এটা কোন সেন্টেন্স এটাকে আইডেন্টিফাই করবা। যখন এটাকে আইডেন্টিফাই করে বুঝতে পারবা যে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স যখন হবে তখন তুমি কি করবা, এই যে রিপোর্টিং ভার্ব said to আছে, এই said to এরপর যখন দেখবে যে অবজেক্ট আছে, তুমি ইচ্ছা করলে said to পরিবর্তন করে told ব্যবহার করতে পারবা, অথবা তুমি যদি চাও যে আমি said to অপরিবর্তিত রাখবো তাও হবে, কোনো সমস্যা নেই। তাহলে এখানে একটা বিষয় নোট করে রাখবা যে রিপোর্টিং ভার্বের পরে যদি অবজেক্ট থাকে অর্থাৎ said to এর পরে যদি অবজেক্ট থাকে তাহলে তুমি চাইলে said to এর পরিবর্তে told ব্যবহার করতে পারবা, আর যদি না চাও তাহলে said to অপরিবর্তিত রাখতে পারবা। কিন্তু এই said to এর পরে যদি কোনো অবজেক্ট না থাকে তাহলে তুমি তখন told ব্যবহার করতে পারবে না, যেটা থাকবে ওটাই তোমাকে ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে আমার কাজ কি, সেন্টেন্স আমি আইডেন্টিফাই করার পরে আমি এখন রিপোর্টিং ভার্বের কাজ করব। দেখো একটু মনোযোগ দিয়ে দেখো। ইনডিরেক্টে প্রথমে সাবজেক্ট লিখলাম, এই যে সাবজেক্ট নিয়ে আসলাম, এরপরে said to এরপরে দেখো অবজেক্ট আছে, এই জন্য আমি said to এর পরিবর্তে told লিখলাম। এরপরে অবজেক্টের জায়গায় নিয়ে আসলাম, দেখো অবজেক্টের জায়গায় নিয়ে আসলাম। এরপরে দেখো অবজেক্টের পরে আমার কিসের কাজ আসতেছে, ইনভার্টেড কমা। তাহলে যেহেতু বাক্যটা কোন সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে ইনভার্টেড কমা তুলে দিয়ে আমি কি করব, দ্যাট ব্যবহার করব। এটা নোট করে নাও খাতায় যে ইনভার্টেড কমা উঠে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে। তাহলে ইনভার্টেড কমার পরে আমার কিসের কাজ আসতেছে, সাবজেক্ট, অর্থাৎ এখন আমাকে সাবজেক্ট পরিবর্তন করতে হবে। এখন খেয়াল করে দেখো ইউ যেহেতু সেকেন্ড পারসন, আমি কি বলেছিলাম, সেকেন্ড পারসন কাকে ফলো করে, অবজেক্ট কে ফলো করে। তাহলে অবজেক্ট এখানে কি, মি। ইউ যেহেতু সাবজেক্টিভ ফর্মে আছে তাহলে মির সাবজেক্টিভ ফর্ম আই বানাই দিলাম, এটা আই বানাই দিয়েছি। এরপরে দেখো কিসের কাজ আসতেছে, ভার্বের কাজ আসতেছে, অর্থাৎ আমাকে এখন কি করতে হবে, টেন্স পরিবর্তন করতে হবে। তাহলে যেহেতু টেন্স সাবজেক্টের পরে আমাকে টেন্স পরিবর্তন করতে হবে, তাহলে এখানে আর এটা প্রেজেন্ট টেন্স, আর আমি বলেছিলাম কি যে প্রেজেন্ট টেন্স থাকলে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমাকে কি করতে হয়, ইনডিরেক্টে পাস্ট ইনডিফিনিট করতে হয়। তাহলে এখানে আর আছে, আমি এখানে কি করব, ওয়ার দেব না, কারণ এখানে সাবজেক্টটা হচ্ছে আই এর সাথে তো ওয়ার হয় না, এর জন্য এখানে আমাকে কি করতে হবে, পাস্ট টেন্স আমি করে দেব, ঠিক আছে, কিন্তু এখানে আই অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী আমাকে একটা ভার্ব দিতে হবে, এর জন্য আমি আই এর সাথে ওয়াজ নিয়েছি। তাহলে ওয়াজ, এরপরে দেখো মাই, এটা কোন পারসন, এটা ফার্স্ট পারসন। এখন কি বলেছিলাম আমি,
যে ফার্স্ট পারসন কাকে ফলো করবে, ফার্স্ট পারসন ফলো করবে এই তো সাবজেক্ট কে, সাবজেক্ট কে। এখন আমি তোমাদের শিখেছিলাম সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম এবং পসেসিভ ফর্ম। তাহলে মাই কোন ফর্মে আছে, পসেসিভ ফর্মে আছে। তাহলে রহিম, রহিম এর প্রোনাউন কি, হি, এরপর কি হিম, এরপর পসেসিভ কি হিজ। তাহলে যেহেতু মাই হচ্ছে পসেসিভ ফর্মে আছে, তাহলে রহিমের পসেসিভ ফর্মটা হবে হিজ, এর জন্য আমি কি করলাম, হিজ করে দিলাম। এরপরে কি বলা হচ্ছে, টেন্স পরিবর্তন কর এক্সটেনশন, অর্থাৎ বাকি যা থাকবে আমি সেটাই করব। তাহলে এই তো দেখো বেস্ট ফ্রেন্ড বাকি আছে, আমি বেস্ট ফ্রেন্ড লিখে লিখে দিলাম। আচ্ছা, এখন একটা জিনিস তোমাদেরকে আমি ক্লিয়ার করি, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের বিষয়টা। রিপোর্টিং ভার্বের বিষয়টা আমি ক্লিয়ার করি। যদি এখানে তোমার এরকম থাকতো যে রহিম সেইট, এরকম থাকতো যে রহিম সেইট, রহিম বলল, তখন কিন্তু তুমি এখানে রহিম টোল্ড আর ব্যবহার করতে পারতে না। তখন আমাকে যা আছে ওটাই লিখতে হবে, রহিম সেইড লিখতে হবে, রহিম সেইড লিখতে হবে। কারণ এই রিপোর্টিং ভার্বের পরে যদি অবজেক্ট থাকে, অর্থাৎ সেইড টু এর পরিবর্তে অবজেক্ট থাকে, তাহলে আমি কিন্তু কি করব, আমি কিন্তু তাহলে তোমার সেইড টু এর পরিবর্তে টোল্ড ব্যবহার করতে পারবো। ওকে, যদি বুঝতে না পারো তাহলে কি করবো, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবো যে কোথাও কোনো বোঝার ঘাটতি আছে কিনা। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাদের একদম বেসিক থেকে বোঝানোর। ঠিক আছে, তাহলে আমরা একটু আর একটু সামনের দিকে এগোনোর চেষ্টা করি। এখন দেখো, এখন থেকে একটু মৌলিক বিষয়গুলো তোমরা মাথায় রাখার চেষ্টা করো। রুল 1, রুল 2, এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে কিন্তু আমি কথা বলতেছি। রুল 1 কি বলতেছি, যে বাক্যে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে, এখানে রিপোর্টিং ভার্ব অনেক সময় কিন্তু দেখতে পারবো যে পাস্ট টেন্সে আছে, প্রেজেন্ট বা ফিউচার টেন্সে আছে, এটা কিন্তু আমরা খেয়াল করব। তাহলে বাক্যে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে দেখো, খেয়াল করে দেখো বাক্যে এই যে রিপোর্টিং ভার্ব সেই টু, এটা কি সেই টু, এটা কোন টেন্সে আছে, এটা কিন্তু পাস্ট টেন্সে আছে, তাই না? তাহলে বাক্যে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে সেই ক্ষেত্রে আমি কিভাবে তোমার ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবে একটু ভালোভাবে মাথায় রাখবা। প্রসেসটা খালি জাস্ট খেয়াল করো। তাহলে এটা ডিরেক্টে আছে, আমাকে এখন ইনডিরেক্ট করতে হবে। কিভাবে ইনডিরেক্ট করে দেখো, যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হলে সাবজেক্ট, আমি সাবজেক্ট লিখলাম। এরপরে দেখো সেই টু, এরপরে দেখো অবজেক্ট আছে, কি অবজেক্ট। তাহলে অবজেক্ট থাকলে আমি ইচ্ছা করলে কি করবো, সেই টু এর পরিবর্তে টোল্ড ব্যবহার করতে পারবো। টোল্ড লিখলাম আমি, টোল্ড। এরপর অবজেক্ট অবজেক্টের জায়গায় লিখে দাও। এরপরে দেখো হি টোল্ড মি, আমি কি বলেছিলাম, আই ওয়াজ হ্যাপি। এটা কোন সেন্টেন্স, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয়ে থাকে তাহলে ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হবে, দ্যাট ব্যবহৃত হবে, দ্যাট। আমি দ্যাট বসালাম। এরপরে দেখো, এরপরে আমার কিসের কাজ আসতেছে, একটা জিনিস খেয়াল করে দেখো, কাজটা কিন্তু ধাপে ধাপে হচ্ছে। প্রথমে সাবজেক্টের কাজ করলাম, এরপর রিপোর্টিং ভার্বের কাজ করলাম, এরপর অবজেক্টের কাজ করলাম, এরপরে ইনভার্টেড কমার কাজ আসতেছে। তাহলে ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট কখন বসবে, যখন দেখবো যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এর জন্য আমি দ্যাট ব্যবহার করলাম। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স দ্যাট ব্যবহার করলাম। তাহলে ইনভার্টেড কমার পরে এখন কিসের কাজ আছে, সাবজেক্ট, অর্থাৎ আমাকে সাবজেক্ট পরিবর্তন করতে হবে। তাহলে আইটা হচ্ছে ফার্স্ট পারসন, কাকে ফলো করবে, সাবজেক্টকে ফলো করবে। তাহলে সাবজেক্ট যেহেতু আই, সাবজেক্টিভ ফর্ম হিউ, সাবজেক্টিভ ফর্ম হি দিয়ে দাও। এরপরে খেয়াল করো, এই যে আমরা সেন্টেন্সটা দেখতে পাচ্ছি অর্থাৎ ওয়াজ, তার মানে আমাকে এখন টেন্স পরিবর্তন করতে হবে। এখন আমাকে টেন্স পরিবর্তন করতে হবে। তাহলে আই ওয়াজ হ্যাপি, এটা কোন টেন্স, চোখ বন্ধ করে যে কেউ বলবে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাই আমি তোমাদের একটা চ্যাট ওখানে বলেছিলাম যে পাস্ট ইনডিফিনিট টেন্স যদি ডিরেক্টে থাকে, তাহলে ইনডিরেক্টে কি করতে হয়, পাস্ট পারফেক্ট টেন্স করতে হয়। তাহলে আমরা এখন পাস্ট পারফেক্ট টেন্স করে দিই। তাহলে হি হ্যাড বিন, হি হ্যাড বিন হ্যাপি, হি হ্যাড বিন হ্যাপি, এরপর ফুল স্টপ। ওকে, আশা করি বুঝতে পারছেন। এরপরে খেয়াল করে দেখো, বাক্যের রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয়, তখন আমরা কি করব, তখন আমরা কিভাবে সমাধান করি। ধরো এটা এটা ডিরেক্ট আছে, এখন আমাকে ইনডিরেক্ট করতে হবে, ইনডিরেক্ট করতে হবে। তাহলে প্রথমে সাবজেক্টের কাজ করি, সাবজেক্ট করলাম। এরপরে খেয়াল করে দেখো রিপোর্টিং ভার্ব কিন্তু আর পাস্ট টেন্সে নাই, রিপোর্টিং ভার্ব এখন প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট টেন্সে যদি থাকে তাহলে রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন হবে না। খাতায় নোট করে নাও যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন হবে না। তাহলে যা আছে আমরা তাই লিখবো, সেইস টু, সেইস টু। এরপর আমরা অবজেক্টের কাজ করব, অবজেক্টের কাজ করলাম।
এরপর ইনভার্টেড কমার কাজ করব, যেহেতু বাক্যটা অ্যাসার্টিভ তাহলে ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসবে, দ্যাট বসবে। খাতায় লিখে নাও, অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে। আচ্ছা, এরপরে দেখো আমার কিসের কাজ আসতেছে, সাবজেক্ট পরিবর্তনের কাজ। তাহলে আইটা কি, আইটা ফার্স্ট পারসন, কাকে ফলো করবে, সাবজেক্টকে ফলো করবে। তাহলে সাবজেক্ট হি আছে, আমি হি দিলাম, হি। এখন একটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে এরপরে এম, এরপরে এম, তার মানে আমার টেন্স পরিবর্তনের কাজ আসবে। কিন্তু এখানেই তোমার এই বিষয়টা মাথায় রাখতে হবে যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হতো তখন তুমি কি করতে পারতা, টেন্সটা পরিবর্তন করতে পারতা। কিন্তু রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টিং ভার্বেরও কোনো পরিবর্তন এখানে হবে না, আর এখানে টেন্সেরও কোনো পরিবর্তন হবে না। তাহলে যে টেন্স আছে ওই টেন্সই কিন্তু আমাকে রাখতে হবে। তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি রেখে দিব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি রেখে দিব। তাহলে এক নজরে তোমাকে একটু হাইলাইট করে বলি, সেটা হচ্ছে যে বাক্যের রিপোর্টিং ভার্ব, এই যে বাক্যের রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টিং ভার্ব পরিবর্তন করলে তুমি করতে পারবা। রিপোর্টিং ভার্বের পরে যদি অবজেক্ট থাকে তাহলে সেক্টর পরিবর্তন করে ব্যবহার করতে পারবা, এবং তারপরে সাবজেক্টও পরিবর্তন করতে পারবা, টেন্সও পরিবর্তন করতে পারবা। কিন্তু বাক্যের রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে অথবা ফিউচার টেন্সে থাকে, ধরো এখানে হি উইল সে থাকলো, অর্থাৎ রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকলো অথবা ফিউচার টেন্সে থাকলো, তাহলে তুমি রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন করতে পারবে না, এবং সেই সাথে ইনভার্টেড কমার ভেতরে টেন্সও কোনো পরিবর্তন করতে পারবে না। শুধুমাত্র সাবজেক্ট পরিবর্তন করতে পারবে, কিন্তু টেন্স পরিবর্তন করতে পারবে না। ওকে, তো আমরা আরেকটা উদাহরণ দেখি, আরেকটা নিয়মটা দেখি আমরা। আরেকটা নিয়ম খেয়াল করো, এখানে বলা হচ্ছে রুল 3, রুল 3 তে কি বলা হচ্ছে, চিরন্তন সত্য। চিরন্তন সত্য বুঝালে তখন কি করব, চিরন্তন সত্য বুঝালে তখন আমরা কি করব। যেমন আমি বললাম আই সেড টু দেম, ডিরেক্টে আছে এরকম যে আই সেড টু দেম, খুব সুন্দর করে বোঝার চেষ্টা করবা, ইনভার্টেড কমা, যে আল্লাহ ইজ এভরিওয়্যার, মানে কি আল্লাহ সর্ব জায়গায় আছে, আল্লাহ ইজ সর্বত্র, এভরিওয়্যার, এভরিওয়্যার। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এখন আমাকে ইনডিরেক্ট করতে হবে, তাই না? তাহলে খেয়াল করে দেখো যে আই সেড টু দেম, আমি তাদেরকে বললাম আল্লাহ ইজ এভরিওয়্যার, আল্লাহ সর্বত্র বিরাজমান। তাহলে এই যে ইনভার্টেড কমার ভেতরে যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি, এটা দ্বারা যদি চিরন্তন সত্য বোঝায়, ইউনিভার্সাল ট্রুথ বোঝায়, চিরন্তন সত্য জাতীয় কোন শব্দ বোঝায়, বাক্য বোঝায়, তাহলে তখন নিয়মটা কিরকম হবে? তখন নিয়মটা হবে এইরকম যে আই এর কাজ করো সাবজেক্ট, সেড টু, এর পরিবর্তে তুমি এখানে ইচ্ছে করলে টোল্ড ব্যবহার করতে পারবা। আমি টোল্ড ব্যবহার করলাম কারণ দেখো সেড টু পরিবর্তে পরে কি আছে, অবজেক্ট আছে, তাহলে অবজেক্ট থাকলে সেড টু এর পরিবর্তে তুমি টোল্ড ব্যবহার করতে পারবা। আবার চাইলে কিন্তু তুমি ইচ্ছে করলে সেড টু অপরিবর্তিত রাখতে পারবা, এটা তোমার উপর। এরপরে জাস্ট কি হবে, এই যে বাক্যটা যেহেতু অ্যাসার্টিভ বর্ণনামূলক, এই যে ইনভার্টেড কমা উঠে শুধুমাত্র দ্যাট বসাতে হবে, বাকি যা কিছু আছে সব কিছু হুবহু লিখতে হবে, আল্লাহ ইজ এভরিওয়্যার। আচ্ছা, তাহলে এখানে কিন্তু তোমার তিনটি বেসিক বিষয় কাজ করে, তিনটি বিষয় তোমাকে মাথায় রাখতে হবে। তিনটি বিষয়, প্রথম হচ্ছে 1 নম্বর, যে বাক্যে যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে হয় তাহলে রিপোর্টিং ভার্ব পরিবর্তন হবে, এবং সেই সাথে ইনভার্টেড কমার ভিতরে সাবজেক্টও পরিবর্তন হবে, তারপর টেন্সও পরিবর্তন হবে। 2 নম্বর নিয়মে বলা হচ্ছে যে বাক্যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে ওই রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই লিখতে হবে, এবং ইনভার্টেড কমার ভিতরে শুধু সাবজেক্ট পরিবর্তন হবে কিন্তু টেন্স পরিবর্তন হবে না। আর 3 নম্বর নিয়মে বলা হচ্ছে যে ইনভার্টেড কমার ভেতরে যে সেন্টেন্সটা থাকবে এটা যদি চিরন্তন সত্য হয়, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার নিয়মটা কি হবে, নিয়মটা হবে যে সবকিছু ঠিকই থাকবে, সবকিছু আমি ঠিক থাকবে, কিন্তু ইনভার্টেড কমার ভেতরে কোনো কিছু পরিবর্তন হবে না। যা কিছু পরিবর্তন হবে সেটা ইনভার্টেড কমার বাইরে, কিন্তু ইনভার্টেড কমার ভেতরে যা কিছু থাকবে কোনো কিছুই পরিবর্তন হবে না। আমি ইনভার্টেড কমার বাইরে এগুলো পরিবর্তন করতে পারবো, সাবজেক্ট সাবজেক্ট সেই টু পরিবর্তে টোল্ড লিখতে পারবো, দেন দিতে পারবো, এবং ইনভার্টেড কমা তুলে দ্যাট বসালাম, এবং ইনভার্টেড কমার ভেতরে যে বাক্যটা থাকবে ওখানে কোনো হাত দিতে পারবো না, যা থাকবে কি একদম হুবহু আমি সেটাই ব্যবহার করব। ঠিক আছে? আচ্ছা,
এরপরে দেখো, এরপরে 4 নম্বর নিয়মে বলা হচ্ছে বাক্যে মাস্ট থাকলে যখন হ্যাড টু হয়, অর্থাৎ ইনভার্টেড কমার ভেতরে আমরা এমন একটা বাক্য দেখতে পারবো যেখানে মাস্ট থাকবে। আচ্ছা, বাক্যে মাস্ট থাকলে যখন হ্যাড টু হয়, যেমন দেখো এখানে ডিরেক্ট নারেশনে বলা হচ্ছে রেমা সেড টু মি, রেমা আমাকে বললো ইউ মাস্ট লিভ দ্য প্লেস নাও, তোমাকে এখন এই জায়গাটি পরিত্যাগ করতে হবে, তোমাকে এখন এই জায়গাটি পরিত্যাগ করতে হবে। ইনডিরেক্ট আমি কিরকম ভাবে করতেছি, সাবজেক্ট লিখলাম, সেড টু এর পরিবর্তে টোল্ড। কেন টোল্ড ব্যবহার করতে পারবো, কারণ দেখো সেড টু এর পরে অবজেক্ট আছে, যদি অবজেক্ট না থাকতো তাহলে সেড টু লিখতাম, কিন্তু সেড টু এর পরিবর্তে অবজেক্ট আছে যার কারণে আমি টোল্ড লিখলাম। অথবা তুমি সেড টু ইচ্ছা করে লিখতে পারবো, কোনো সমস্যা নেই, অবজেক্টের জায়গায়, যেহেতু বাক্যটা অ্যাসার্টিভ বর্ণনামূলক এই জন্য ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট। এরপরে দেখো আমাকে কিসের কাজ করতে হবে, শুরুতেই সাবজেক্টের কাজ করতে হবে, অর্থাৎ সাবজেক্ট পরিবর্তন। তাহলে সাবজেক্ট যদি সেকেন্ড পারসন কাকে ফলো করবে, অবজেক্টকে, তো অবজেক্ট কি মি, আই যেহেতু সাবজেক্টিভ ফর্মে তাহলে মির সাবজেক্টিভ ফর্ম বানাও, তাহলে আই করে দিলাম। এখন দেখো মাস্ট থাকলে যখন হ্যাড টু হয়, এখন এই মাস্টের পরিবর্তে আমি জাস্ট কি করব, হ্যাড টু ব্যবহার করব। লিভ দ্য প্লেস দেন, এই যে নাও এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আমি তোমাদেরকে কিছু অ্যাডভার্বিয়াল ফ্রেজ মুখস্থ করেছিলাম না, যে নাও থাকলে দেন হবে, টুডে থাকলে দ্যাট ডে হবে। এই যে এই অ্যাডভার্বিয়াল ফ্রেজ যখন ডিরেক্টে নাও থাকবে তখন ইনডিরেক্টে দেন করে দিব। আর মাস্ট থাকলে হ্যাড টু কখন হবে, এটা একটু খাতায় নোট করে নাও। যদি বাধ্যবাধকতা বুঝায়, বাধ্যবাধকতা বাধ্যবাধকতা বুঝায়, অর্থাৎ কোন একটা কাজ করার জন্য তোমাকে জোর জবরদস্তি করা হচ্ছে, বা তোমাকে একটা কাজ করার জন্য প্রেশার দেওয়া হচ্ছে, এইরকম বাধ্যবাধকতা বুঝালে, যে কাজটা তোমাকে অবশ্যই করতেই হবে, এরকম বাধ্যবাধকতা বুঝালে তুমি মাস্টের পরিবর্তে হ্যাড টু ব্যবহার করবা। এখন একটু নিচের দিকে আসি, তবে চিরন্তন সত্য বুঝালে মাস্টের পরিবর্তন হবে না। যেমন দেখো ডিরেক্টে বলা হচ্ছে ইমাম বলল আল্লাহ মাস্ট পানিশ দ্য ইভিল, আল্লাহ অবশ্যই শয়তানদেরকে শাস্তি দেবে। তাহলে আল্লাহ অবশ্যই শয়তান ব্যক্তিদেরকে শাস্তি দেবে, এটা কি চিরন্তন সত্য না? অবশ্যই চিরন্তন সত্য। তাহলে চিরন্তন সত্য যদি হয় তাহলে আমি কি বলেছিলাম, কোনো পরিবর্তন হবে না। দেখো সেইটের পরে কিন্তু কোনো অবজেক্ট নেই, যার কারণে সেইডই রাখতে পারবো, টোল্ড আমি ব্যবহার করতে পারবো না। ইমাম সেইড, এরপর যেহেতু বাক্যটা অ্যাসার্টিভ এজন্য ইনভার্টেড কমা তুলে আমি দ্যাট ব্যবহার করলাম। এরপরে আল্লাহ মাস্ট পানিশ দ্য ইভিল, বাক্যটি যেহেতু চিরন্তন কোনো পরিবর্তন হবে না। ওকে, তো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে আমরা ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ ক্লাসটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।